আসসালামু আলাইকুম। স্বাগতম সাকিব স্টোরি লাউঞ্জে। আজ আমরা শুরু করছি লরা ইনগলস ওয়াইল্ডারের বিখ্যাত বই ফার্মার বয় এর প্রথম পর্ব। গল্প শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন চাপুন যাতে নতুন গল্প মিস না হয়। তাহলে চলুন শুরু করি আজকের যাত্রা, ফার্মার বয় প্রথম পর্ব। নিউ ইয়র্ক স্টেটের উত্তরাঞ্চলে অসম্ভব শীত পড়েছে এবার। পুরো তুষারে ছেয়ে গেছে মাঠঘাট। ওক, ম্যাপল আর বীজ গাছের ন্যাড়া ডালে জমেছে তুষার। সিডার আর সুপ্রেসের সবুজ ডালগুলোকে নুয়ে ফেলেছে নিচের তুষারের উপর। সীমানা ঘেরা পাথরের দেয়ালগুলো দেখাই যায় না। জানুয়ারি মাস। জঙ্গলের মাঝখান দিয়ে পথ। সেই পথ ধরে বড় ভাই রয়্যাল আর দুই বোন ইলাইজা জেন ও এলিসের সঙ্গে স্কুলে চলেছে ছোট্ট আলমানজো। রয়্যালের বয়স 13, ইলাইজা জেনের 12 আর এলিসের 10। সবার ছোট আলমানজো আজই প্রথম চলেছে স্কুলে। বয়স 9 ছুঁই ছুঁই। বড়দের সঙ্গে তাল মিলিয়ে চলতে খুব জোরে পা চালাতে হচ্ছে আলমানজোকে। তবু পেরে উঠছে না, কারণ সবার দুপুরের টিফিন বয়ে নিতে হচ্ছে ওকেই। এটা রয়্যালের নেওয়া উচিত, বলল সে। ও আমার চেয়ে বড়। রয়্যাল বেশ কিছুটা এগিয়ে গেছে, জবাব দিল ইলাইজা জেন। না মানজো, সবার ছোটজনকে বইতে হয় ওটা। তুমিই এখন ছোট। ছোটদের উপর খবরদারি খুব পছন্দ করে ইলাইজা জেন। আর ও বড় বলে ওর কথা শুনতেই হয় অ্যালিস আর আলমানজোকে। ঢাল বেয়ে নামছে ওরা এখন। সামনেই ছোট্ট একটা ব্রিজ পেরিয়ে জঙ্গলের মধ্য দিয়ে মাইলখানেক গেলেই স্কুল হাউস। শরীর ঢাকা রয়েছে গরম জামা কাপড়ে, কিন্তু গাল, নাক, চোখ খোলা পেয়ে সেখানে কামড় বসাচ্ছে ঠান্ডা। ওগুলো জমে যাবে বলে মনে হচ্ছে আলমানজোর। বাবার পোষা ভেড়ার লোম দিয়ে নিজ হাতে চমৎকার পোশাক তৈরি করেছে মা। ঠান্ডা বাতাস তো দূরের কথা, প্রচণ্ড বৃষ্টি হলেও এক ফোঁটা পানি ঢুকবে না ভিতরে। কোট, প্যান্ট, টুপি, মোজা, দস্তানা সব মায়ের তৈরি। শুধু পায়ের ইন্ডিয়ান মোকাসিনটা বানিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ মুচি। মেয়েরা শীতে মুখের সামনে নেটের ঘোমটা লাগায় বলে ঠান্ডার কামড় থেকে বেঁচে যায় কিছুটা, কিন্তু ছেলেদের মুখ থাকে খোলা, কনকনে ঠান্ডা বাতাস লেগে তাই আপেলের মতো লাল দেখাচ্ছে আলমাঞ্জোর গাল দুটো। আর নাকটা মনে হচ্ছে যেন টুকটুকে লাল চেরি ফল। মাইল দেড়েক হাঁটবার পর স্কুল দালানটা দেখতে পেয়ে হাঁপ ছাড়ল সে। হার্ডস্কেবল পাহাড়ের পায়ের কাছে স্কুলটা। চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সামনের কিছুটা জায়গা থেকে তুষার সরিয়ে রেখেছেন টিচার। পথের ধারে গভীর তুষারের মধ্যে কোস্তাকুস্তি খেলছে 5টা বড় বড় ছেলে। ভয় পেল আলমানজো। এদের সম্পর্কে আগেই শুনেছ ও। আর চোখে তাকিয়ে বুঝল রয়্যালও ভয় পেয়েছে, কিন্তু ভাব দেখাচ্ছে যেন পায়নি। এই বড় ছেলেরা হার্ডস্কেবল সেটেলমেন্ট থেকে আসে। সবাই ভয় পায় ওদের। তাতে খুব গর্ববোধ করে ওরা। নিছক মজা করবার জন্য ছোট ছেলেদের স্লেট ভেঙে চুরমার করে ওরা। কখনো বাচ্চা ছেলেদের একটা পা ধরে শূন্যে তুলে চারপাশে চরকি ঘুরিয়ে ছেড়ে দেয়। উড়ে গিয়ে গভীর তুষারে মাথা নিচু, পা উঁচু অবস্থায় সেধিয়ে যায় ওরা। আর তাই দেখে হেসে খুন হয়ে যায়। কখনো বা দুটো ছোট্ট ছেলেকে নিজেদের মধ্যে মারামারি করতে বাধ্য করে। শত অনুনয় করলেও শোনে না। 16-17 হবে এদের বয়স, কিন্তু গায়ে গতরে অনেক বড় হয়ে গেছে এখনই। শীতের মরশুমে ক্ষেত খামারে কাজ থাকে না বলে পড়তে আসে স্কুলে। আসলে পড়াশোনা কিছুই না। ওরা আসে টিচারের সঙ্গে কোনো ছুতোয় একটা গোলমাল বাঁধিয়ে তাকে পিট্টি দিতে, আর স্কুল হাউসটা ভাঙচুর করতে। গর্ব করে বলে বেড়ায়, শীতকালীন পুরো সময়টা চাকরি করতে পারেনি আজ পর্যন্ত কোনো টিচার। গত বছরের টিচারকে ওরা এমনই মার মেরেছিল যে অনেক দিন ভুগে শেষ পর্যন্ত মারাই গিয়েছিলেন বেচারা।
এবছর একজন হালকা পাতলা গড়নের ফ্যাকাশে চেহারার যুবক এসেছেন টিচার হয়ে। মিস্টার কর্স তার নাম। খুবই নরম সরম, ভদ্র, ধৈর্যশীল মানুষ। ছোট ছেলেমেয়েরা সঠিক বানান বলতে না পারলেও বেত মারা তো দূরের কথা, জোরে ধমক পর্যন্ত দেন না। ওই বড় ছেলেরা মিস্টার কর্সকে মারবে ভাবতেই গাটা গুলিয়ে এলো আলমানজোর। ও জানে ওদেরকে ঠেকাবার শক্তি নেই মিস্টার কর্সের। স্কুল হাউসের ভিতর কেউ টু শব্দ করছে না, তাই বাইরে বড় ছেলেদের চিৎকার চেঁচামেচি বেশি করে লাগছে কানে। দরজা খুলে ক্লাসরুমে ঢুকলো ওরা, তিন ভাই বোনের পিছনে আলমানজো। কামরার ঠিক মাঝখানে বড়সড় একটা স্টোভ গরম করে রেখেছে ঘরটাকে। নিজের ডেস্কে বসে আছেন টিচার, একটা বই পড়ছেন। ওরা ঢুকতেই বই থেকে মুখ তুললেন তিনি, হাসি মুখে বললেন, গুড মর্নিং। রয়্যাল, ইলাইজা জেন আর অ্যালিস সবিনয়ে উত্তর দিল, কিন্তু আলমানজো হা করে চেয়ে রইল টিচারের দিকে। মিস্টার কর্স ওকে কাছে টেনে নিয়ে বললেন, আজ আমিও তোমাদের সঙ্গে বাড়ি যাচ্ছি, তুমি জানো। বড় ছেলেদের ভয় এখনো কাটিয়ে উঠতে পারেনি আলমানজো, চুপ করে থাকলো। হ্যাঁ, আবার বললেন মিস্টার কর্স, এবার তোমার বাবার পালা। নিয়ম আছে, প্রতিটা পরিবার 14 দিন করে টিচারের খাওয়া থাকার ব্যবস্থা করবে। এ ফার্ম থেকে ও ফার্ম, এমনই ঘুরে ঘুরে 2 সপ্তাহ করে থাকলেই শীত শেষ হয়ে যাবে। স্কুল বন্ধ করে তিনি ফিরে যাবেন শহরে। ডেস্কের উপর রুলার দিয়ে বাড়ি দিলেন মিস্টার কর্স, অর্থাৎ ক্লাস শুরু হবে এখন। ছেলেমেয়েরা যে যার সিটে গিয়ে বসলো। মেয়েরা বাম দিকের সারিতে, ছেলেরা ডান দিকের। বড়রা বসবে পেছনের সিটে, মাঝারি ছেলেমেয়েরা মাঝের সিটে, আর একেবারে ছোটরা বসবে সামনের সিটে। প্রতিটা সিট একই সমান। বড়দের ডেস্কের নিচে হাঁটু ঢোকাতে কষ্ট হয়, আর ছোটদের পা মেঝে পর্যন্ত পৌঁছায় না, ঝুলে থাকে। প্রাইমারি ক্লাসে ওরা মাত্র দুজন, আলমানজো আর মাইলস লিউইস। তাই একেবারে সামনে ওদের বেঞ্চ। বেঞ্চের সামনে কোনো ডেস্ক নেই। বই খুলে দু হাতে ধরে রাখতে হবে ওদের। এবার উঠে গিয়ে জানালায় রোলার দিয়ে কয়েকটা টোকা দিলেন টিচার। বড় ছেলেরা স্কুল হাউসের ভিতর ঢুকলো গেট দিয়ে। ঠাট্টা মশকরা করছে, হাসাহাসি করছে নিজেদের মধ্যে। ধরাম করে সশব্দে দরজা খুলে হুড়মুড় করে ঢুকলো ওরা ক্লাসরুমে। বিগ বিল রিচি ওদের লিডার। আলমানজোর বাবার সমান হবে রিচি, লম্বায় ও চওড়ায়, বিশাল হাতের মুঠি। বেপরোয়া ভঙ্গিতে মেঝেতে পা ঠুকে তুষার ঝরালো রিচি। তারপর এগুলো নিজের সিটের দিকে। বাকি চারজনও সাধ্যমতো আওয়াজ করলো। একটি কথাও বললেন না মিস্টার কর্স। নিয়ম হলো ক্লাসে কথা বলা বারণ। চুপচাপ যে যার পড়া তৈরি করবে। কিছু বুঝতে না পারলে বা কারো কোনো প্রশ্ন থাকলে অনুমতি নিয়ে কথা বলবে। অথচ সবাই শুনতে পাচ্ছে পিছনের সিটে বসে বড় ছেলেরা চাপা গলায় কথা বলছে, উসখুস করছে, সশব্দে বই রাখছে ডেস্কে, আবার তুলছে। কঠোর গলায় বললেন মিস্টার কর্স, গোলমাল বন্ধ করবে তোমরা, প্লিজ। 1 মিনিটের জন্য চুপ করে থাকলো ওরা। তারপর শুরু করলো আবার। ওরা চাইছে একবার ওদের শাস্তি দেওয়ার চেষ্টা করে দেখুক মিস্টার কর্স। একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে সব কজন তার উপর। বিরতির সময় প্রথমে মেয়েদেরকে ছুটি দেওয়া হলো। 15 মিনিট পর জানালায় রুলার দিয়ে টোকা দিতেই ফিরে এলো ওরা। এবার 15 মিনিটের জন্য ছেলেদের ছুটি। ছুটি পাওয়া মাত্র হৈ হুল্লোড় করে বেরিয়ে গেল সবাই। যে প্রথম বেরোতে পারল সে তুষারের বল বানিয়ে ছুটতে থাকলো অন্যদের দিকে। যাদের স্লেড আছে আছড়ে পাছড়ে তারা উঠে পড়ছে হার্ড স্ক্রাবল হিলে। তারপর সেখান থেকে স্লেডের উপর উবু হয়ে শুয়ে ঝড়ের বেগে নেমে আসছে নিচে। যাদের স্লেড নেই তারা কেউ তুষারের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, কেউ কুস্তি করছে, সেই সঙ্গে চিৎকার করছে গলা ফাটিয়ে। যতক্ষণ না টোকা পড়ে জানালায় ততক্ষণের জন্য ওরা স্বাধীন।
দুপুরে টিফিন। টিফিন বাটি খুলল ইলাইজা জেন। ওতে মাখন, রুটি, সসেজ, ডোনাট, আপেল আর 4টে অ্যাপল টার্ন ওভার রয়েছে। খাওয়া শেষ হলে গায়ে কোট, হাতে গ্লাভস আর মাথায় টুপি চড়িয়ে বাইরে খেলতে গেল আলমানজো। বাইরে বেরোলে দেখা যায় জঙ্গল থেকে গাছ কেটে ববস্লেডে সাজিয়ে নিয়ে হার্ড স্ক্রাবল পাহাড় থেকে নেমে আসছে মানুষ। চাবুক দিয়ে পটকা ফোটানোর আওয়াজ করছে ঘোড়ার কানের কাছে, চেঁচিয়ে হুকুম দিচ্ছে এগোবার জন্য। আর গলায় বাঁধা ঘন্টার টুংটাং আওয়াজ তুলে চলে যাচ্ছে ঘোড়াগুলো স্কুলের পাশ দিয়ে। ববস্লেড আসতে দেখেই নিজ নিজ স্লেড নিয়ে ছুটল ছেলেরা ওটার রানারের সঙ্গে বাঁধবে বললে। মাইলস লিউইসের স্লেডে ওর সঙ্গে জুটে গেল আলমানজো। যাদের স্লেড নেই তারা উঠে পড়ছে বোঝাই কাঠের উপর। হই হল্লা করতে করতে চলে গেল ওরা স্কুল ছাড়িয়ে। এদিকে উপরে এতক্ষণ যুদ্ধ বেঁধে গেছে, কে কাকে ঠেলে নিচের তুষারে ফেলতে পারে। যে নিচে পড়ে যায় সে নিচ থেকে তুষারের হাত বোমা মারতে থাকে উপরে। মনে হলো মুহূর্তে শেষ হয়ে গেল টিফিনের বিরতি। স্কুলে ফেরার জন্য প্রথমে ওরা হাঁটলো, তারপর দৌড়াতে শুরু করলো। দেরি হয়ে গেলে পিট্টি খেতে হবে। হাঁপাতে হাঁপাতে যখন পৌঁছলো ওরা ক্লাসরুমের দরজায়, তখন চারিদিক চুপচাপ। ভয়ে ভয়ে পা টিপে ঢুকলো ওরা ভিতরে। দেখা গেল নিজের ডেস্কে বসে আছেন মিস্টার কর্স। মেয়েরা নিজ নিজ সিটে বসে ভান করছে যেন পড়ায় কত ব্যস্ত। ছেলেদের দিকটা একেবারে ফাঁকা, কেউ নেই সিটে। সবার সঙ্গে ক্লাসরুমে ঢুকে নিজের সিটে বসলো আলমানজো। বইটা চোখের সামনে তুলে ধরে নিঃশব্দে শ্বাস ফেলাবার চেষ্টা করছে। সবার দিকে তাকালেন, কিন্তু কাউকে কিছু বললেন না মিস্টার কর্স। সবশেষে ফিরল বিল রিচি তার সাঙ্গপাঙ্গ নিয়ে। ড্যাম কেয়ার ভঙ্গিতে নানান রকম শব্দ করলো ওরা সিটে পৌঁছাতে। সবাই না বসা পর্যন্ত চুপ করে থাকলেন মিস্টার কর্স। তারপর বললেন, এবারের মতো তোমাদের এই দেরিতে আমি দোষ ধরলাম না, কিন্তু খেয়াল রেখো যেন এরকম আর না হয়। সবাই টের পেল বড় ছেলেরা আবার দেরি করবে। মিস্টার কর্স ওদেরকে দিয়ে আদেশ পালন করাতে পারবেন না, শাস্তিও দিতে পারবেন না, কারণ শাস্তি দিতে গেলেই উল্টে ওরা সবাই মিলে তাকে ধরে পিটাবে। ইচ্ছে করেই ওরা উত্ত্যক্ত করছে টিচারকে। বরফের মতোই স্তব্ধ হয়ে গেছে বাতাস। তীব্র ঠান্ডায় গাছের ছোট ডালগুলো ফাটছে। ধূসর আলো আসছে তুষার থেকে। ছায়া জমতে শুরু করেছে জঙ্গলে। শেষ বিকেলে ক্লান্ত পায়ে খাড়ায় বেয়ে উঠে এলো ওরা। রয়্যালের পিছনে হাঁটছে আলমানজো। রয়্যাল হাঁটছে মিস্টার কর্সের পিছনে। ইলাইজা জেনের পিছনে হাঁটছে অ্যালিস স্লেড ট্রাকের অপর পাশ দিয়ে। লাল রং করা উঁচু বাড়িটার ছাদ তুষার জমে সাদা হয়ে আছে। ছাদের প্রান্ত থেকে ঝুলছে জমাট বরফ। সামনের দিকটা অন্ধকার, তবে রান্নাঘরের জানালা দিয়ে দেখা যায় মোমের আলো। বাড়ির ভিতর না ঢুকে অ্যালিসের হাতে টিফিন বাটি ধরিয়ে দিয়ে গোলবাড়ির দিকে এগোলো আলমানজো রয়্যালের পিছন পিছন। চৌকোনো প্রাঙ্গণের তিন দিকে তিনটে বিশাল গোলাঘর। প্রথমেই চোখে পড়ে ঘোড়ার গোলাঘর। ঘরটা বাড়ির দিকে মুখ করা, লম্বায় 100 ফুটের কম নয়। ঠিক মাঝখানে রয়েছে ঘোড়াদের বক্স স্টলগুলো। একধারে বাচ্চা ঘোড়ার শেড, তার ওপাশে মুরগির খামার, আর অন্য ধারে গাড়িগুলো রাখবার জায়গা। এতই বড় যে দুটো বাগি আর একটা স্লেড ঢুকিয়ে রাখবার বড় ঘোড়া খুলবার জন্য প্রচুর জায়গা পাওয়া যায়। ঘোড়াগুলো ওখান থেকেই বাইরের ঠান্ডায় না বেরিয়ে সোজা নিজেদের স্টলে চলে যেতে পারে। ঘোড়ার গোয়ালঘরের পশ্চিম প্রান্তে রয়েছে বড় গোলাঘর। খড় বোঝাই ওয়াগন যেন সহজেই মাঠ থেকে সোজা এই গোলায় ঢুকতে পারে, সেজন্য বিশাল দরজা রয়েছে এই ঘরে। একধারে ছাদ পর্যন্ত উঁচু খড়ের গাদা, লম্বায় 50 ফুট, চওড়ায় 20 ফুট। এর পাশে গরু আর বলদের
জন্য 14টা স্টল, আর ওপাশে মেশিন আর টুল শেড। এরপরেই দক্ষিণের গোলাঘর, এটার প্রথমেই ফিড রুম, তারপর শুয়োরের খোয়ার, তারপর বাছুরদের, তার পাশে শস্য মাড়াইয়ের জায়গা আর ফ্যানিং মিল, সবশেষে ভেড়ার ঘর। 12 ফুট উঁচু তক্তার বেড়া দেওয়া আছে গোলা প্রাঙ্গণের গোটা পূব দিক জুড়ে। 3টে বিশাল গোলাঘর আর এই পূবের বেড়া ঘিরে রেখেছে প্রাঙ্গণটাকে। যতই তুষার পড়ুক আর যত জোরেই বাতাস আসুক, ভিতরে আসবার পথ নেই। সেজন্য চরম শীতেও 2 ফুটের বেশি তুষার জমে না কখনো গোলা প্রাঙ্গণে। গোলাঘরে ঢুকতে হলে সবসময় আলমাঞ্জ ঢোকে ঘোড়ার আস্তাবলের ছোট্ট দরজা দিয়ে। ঘোড়া ও ভালোবাসে, ঘোড়াগুলো সম্ভবত বোঝে সেটা। ও ঢুকলেই এগিয়ে আসে, বেড়ার ফাঁক দিয়ে নাক বাড়িয়ে গুঁতো দেয় ওকে। জানতে চায় খাবার কিছু সঙ্গে এনেছে কিনা, একটা দুটো গাজর বা আর কিছু। ওর খুব ইচ্ছে করে ওগুলোর গায়ে হাত বুলায়, কেশরের ভিতর আঙ্গুল ঢুকিয়ে চুলকে দেয়, কিন্তু বাবার ভয়ে পারে না। বিশেষ করে 3 বছরই কল্টু দুটোর কাছে যাওয়া একেবারেই নিষেধ। ওগুলোকে এখনো পুরোপুরি পোষ মানানো হয়নি, একটু এদিক ওদিক হলেই বিগড়ে যাবে। এমনকি আস্তাবল পরিষ্কারের ছুতোতেও ভিতরে যেতে পারে না আলমানজো। 8 বছরের বাচ্চা ছেলেকে বিশ্বাস করতে পারে না বাবা। যদি কোনো কারণে ভয় পেয়ে যায়, কামড়াবে, লাথি মারবে, ঘৃণা করবে মানুষকে, কোনোদিন ভালো ঘোড়া হতে পারবে না। ও ভাবে এত অপূর্ব সুন্দর ঘোড়া ও কেন ব্যথা দেবে বা ভয় দেখাবে ওদের। ও জানে কি করে শান্ত নরম ব্যবহার দিয়ে জয় করতে হয় কোল্টের মন। কিন্তু বাবা কিছুতেই ভরসা রাখতে পারে না ওর উপর। কাজেই শুধু এক নজর চোখের দেখা দেখেই সন্তুষ্ট থাকতে হয় ওকে। ও কাছে এলে ওরাও এগিয়ে আসে, এদিক ওদিক চেয়ে কেউ না থাকলে ওদের নাকে একটু হাত বুলিয়ে দেয় আলমানজো, কিংবা একটা গাজর খাইয়েই চট করে সরে যায় সামনে থেকে। আজ বাবা আগেই পানির গামলা ভরেছে, এখন ওদের দানা খাওয়াচ্ছে। তাই স্কুলের জামার কাপড় উপর একটা বার্ন ফ্রক চাপিয়ে নিয়ে নিত্যদিনের কাজে লেগে গেল আলমানজো আর রয়্যাল। দুটো পিচফর্ক তুলে নিয়ে স্টল পরিষ্কারের কাজে লেগে গেল ওরা। ময়লা খড় সরিয়ে সে জায়গায় তাজা খড় বিছিয়ে দিচ্ছে, যাতে গরু, বাছুর, ষাঁড় আর ভেড়াগুলো পরিষ্কার বিছানায় আরামে ঘুমাতে পারে। শুয়োরদের জন্য কখনো এসব দরকার হয় না, কারণ ওরা নিজেরাই বিছানা পাতে এবং সেসব পরিষ্কার রাখে। দক্ষিণ গোলাঘরের একটা স্টলে রয়েছে আলমানজোর নিজের একজোড়া বাছুর। ওকে দেখেই এগিয়ে এলো ওরা বেড়ার কাছে। এ ওকে ঠেলে সরিয়ে বারের ফাঁক দিয়ে মাথা গলিয়ে আদর নেবে। দুটোই লাল, একটার কপালে সাদা ফোঁটা। আলমানজো ওটার নাম দিয়েছে স্টার, অন্যটার নাম দিয়েছে ব্রাইট। বাছুর দুটোর বয়স এখনো 1 বছর পুরো হয়নি। ছোট্ট দুটো শিং সবে শক্ত হতে শুরু করেছে। শিংয়ের চারপাশে চুলকে দিল আলমানজো, খড়খড়ে জিভ দিয়ে ওর হাত চেটে দিল ওরা। ফিডবক্স থেকে দুটো গাজর নিয়ে ছোট ছোট টুকরো করে খাওয়ালো ও বাছুর দুটোকে। এবার পিচফর্ক নিয়ে কুচি করা খড়ের গাদায় চড়ল দুজন। উপরে অন্ধকার, কিন্তু আগুন লাগবার ভয়ে বাতি নিয়ে ওদের উপরে ওঠা বারণ। একটু পরেই অবশ্য অন্ধকার সয়ে গেল চোখে। দ্রুত হাত চালালো ওরা, নিচের গামলাগুলোয় খড় ফেলছে ফর্ক দিয়ে টেনে টেনে। খাচ্ছে সবাই, কচর মচর আওয়াজ আসছে কানে, খড়ের ধুলোতে মিষ্টি গন্ধ আসছে নাকে। পশুগুলোর গায়ের গন্ধও মিশে আছে বাতাসে। খানিক বাদেই সদ্য দোয়া দুধের গন্ধ পাওয়া গেল, বাবার বালতি থেকে আসছে। নেমে এসে নিজের ছোট্ট টুল আর দুধ দোয়ানোর বালতি নিয়ে ঢুকলো আলমানজো গরুর স্টলে। শক্ত বাট থেকে দুধ দোয়ানোর শক্তি আসেনি এখনো ওর ছোট্ট হাতে, কিন্তু ব্লসম আর বসির দুধ ও দোয়াতে পারে। স্থির হয়ে দাঁড়িয়ে দুধ দেয় ওরা, লাথি মেরে দুধের বালতি উল্টায় না
বা লেজের ঝাপটা মারে না চোখে। দু পায়ের ফাঁকে বালতি রেখে দুধ দোয়াতে শুরু করলো ও। ডান, বাম, চো চো বাঁকা হয়ে নামছে দুধের ধারা, ফেনা উঠছে বালতির দুধে। মনের আনন্দে গাজর আর দানা চিবোচ্ছে গরুটা। পিঠ বাঁকা করে আড়মোড়া ভেঙে মোটা লেজ দুলিয়ে কাছেই পায়চারি করছে গোলার বেড়ালগুলো। দুধের গন্ধে অস্থির হয়ে ম্যাও করে উঠছে মাঝে মাঝে। গোলাবাড়ির ইঁদুর খেয়ে খেয়ে বেজায় মোটা হয়ে উঠেছে ওরা। শস্য আর পশুদের দানা পাহারা দেয় বলে ওদের ভারী কদর। দোয়ানো হলেই এক বাটি করে দুধ দেওয়া হয় ওদের। বেড়ালের বাটিতে দুধ ঢেলে দিয়ে বসির স্টলে চলে গেল আলমানজো। আলমানজো দোয়ানোর হয়ে যেতে নিজের টুল আর বালতি নিয়ে বাবা এলো ব্লসমের স্টলে বাট থেকে বাকি দুধটুকু টেনে বের করতে। কিন্তু আগেই সব বের করে নিয়েছে আলমানজো। ওখান থেকে উঠে বসির স্টলে ঢুকলো বাবা, কিন্তু পর মুহূর্তে বেরিয়ে এসে বলল, তুমি তো দেখছি ভালোই দোয়াও বাপ। ঘুরে দাঁড়িয়ে মেঝেয় পড়ে থাকা এক গোছা খড়ে লাথি মারল আলমানজো। প্রশংসায় খুশি হয়েছে, কিন্তু সে ভাব প্রকাশ করতে চায় না। বোঝা গেল এখন থেকে ওর দোয়ানোর পরে বাবাকে আর বাকিটুকু দোয়াতে হবে না। শীঘ্রই শক্ত বাটের গরুর দুধও দোয়াতে পারবে ও। আলমানজোর বাবার চোখ দুটো নীল, মাঝে মাঝে ঝিক করে উঠে কৌতুক ঝিলিক দেয়। বিশালদেহী মানুষ, লম্বা দাড়ি আর চুল তামাটে রঙের, উঁচু বুট আর গরম কোট পরা অবস্থায় আরো বিশাল লাগে। এ অঞ্চলে একজন গণ্যমান্য গুরুত্বপূর্ণ লোক বাবা। চমৎকার একটা খামারের মালিক, কথার দাম আছে। প্রতি বছর অনেক টাকা জমাচ্ছে ব্যাংকে। মেলনে যখন যায় সবাই সম্মানের সঙ্গে কথা বলে। লণ্ঠন আর দুধের বালতি হাতে রয়্যাল এসে দাঁড়ালো। নিচু গলায় বলল, বাবা, বিগ বিল রিচি এসেছে আজ স্কুলে। আলোর আঁধারি সৃষ্টি করেছে চারপাশে ফুটো করা টিন দিয়ে ঘেরা লণ্ঠন। আলমানজো লক্ষ্য করলো বাবাকে গম্ভীর দেখাচ্ছে। দাড়িতে হাত বুলিয়ে মাথা নাড়ল বার কয়েক। কি বলে শুনবার জন্য উৎকর্ণ হয়ে অপেক্ষা করছে আলমানজো। কিন্তু কিছুই না বলে লণ্ঠনটা হাতে তুলে নিয়ে গোলবাড়ির সবকিছু ঠিকঠাক আছে কিনা ঘুরে দেখতে চলে গেল বাবা। কাজ শেষ। এবার বাড়িতে গিয়ে ঢুকলো দুই ভাই। ভয়ানক ঠান্ডা। আধার রাত একেবারে নিস্তব্ধ। জ্বলজ্বল জ্বলছে আকাশের তারাগুলো। প্রশস্ত, আলোকিত, গরম রান্নাঘরে ঢুকতে পেরে আলমানজোর মনে হলো বাঁচলাম। খিদেও লেগেছে প্রচণ্ড। পানি গরম করে রাখা হয়েছে। দরজার পাশে বসানো বেসিনে প্রথমে বাবা, তারপর রয়্যাল এবং সবশেষে আলমানজো হাত মুখ ধুয়ে নিল। ভালো করে তোয়ালে দিয়ে মুখ মুছে ছোট্ট আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে নিল। রান্নাঘরে স্কার্টের ছড়াছড়ি। কোনোটা এদিক যাচ্ছে, কোনোটা ওদিক, কোনোটা আবার চরকির মতো পাক খেয়ে বৃত্ত তৈরি করছে। ব্যস্ত হাতে ডিশে সাপার তুলছে ইলাইজা জেন আর অ্যালিস। এক্ষুনি পরিবেশন করবে। ভাজা মাংস বাদামি রং ধরেছে গন্ধে। পাকস্থলীটা কেমন যেন নড়েচড়ে উঠল আলমানজোর। মনে হলো কেউ যেন খামচি দিচ্ছে পেটের ভেতর। পাশের স্টোররুমে আধ মিনিটের জন্য একটু থামল আলমানজো। ঘরের ওপাশে পিছন ফিরে দাঁড়িয়ে দুধ জাল দিচ্ছে মা। দুপাশের শেলফে সাজানো রয়েছে মজার মজার সব খাবার। মস্ত হলুদ পনিরের চাকার পাশে তামাটে রঙের মেপল সুগারের চাকা। সদ্য তৈরি করা পাউরুটি মন ভোলানো গন্ধ ছড়াচ্ছে। তার পাশেই রাখা চারটে বড়সড় কেক। একটা গোটা শেলফ জুড়ে রাখা আছে মজার মজার পিঠে। একটা পিঠের কিছুটা অংশ কাটা হয়েছে। ছোট একটা টুকরো পড়ে আছে বাসনের উপর লোভনীয় ভঙ্গিতে। ওটুকু থাকলেই কি, আর না থাকলেই কি ভেবে হাতটা যে বাড়াতে যাবে অমনি পিছন থেকে চেঁচিয়ে উঠল ইলাইজা জেন, এই, কি হচ্ছে? দেখো মা, কি করে। কথাটা বলেই ডিশ হাতে ছুটল খাবার টেবিলে রাখতে। পিছনে না ফিরেই মা বলল, ওটা থাক আলমানজো,
খিদে নষ্ট হবে। এর কোনো অর্থ হয়? রেগে গেল আলমানজো। ছোট্ট এক টুকরো খেলেই খিদে নষ্ট হয়ে যাবে? মহা জ্বালাতন। খিদেই পেট চিনচিন করছে, অথচ টেবিল সাজানোর আগে এক কামড়ও খাওয়া যাবে না। কোনো মানে হয় না এসবের। কিন্তু কথাটা তো মাকে বলা যায় না। মা যা বলবে সেটাই আইন, মেনে চলতে হবে। বিকট ভেংচি কেটে জিভ দেখালো সে ইলাইজা জেনকে। দুই হাতে দুটো ডিশ ধরা বলে কিছুই করতে পারল না ও। পাছে ফেরবার পথে কিল ঢিল দেয় এই ভেবে চট করে ডাইনিং রুমে ঢুকে পড়ল আলমানজো। খাবার ঘরে প্রচুর আলো, চার কোণা হিটিং। স্টোভের পাশে বসে রাজনীতির কথা আলাপ করছে বাবা আর মিস্টার কর্স। খাবার টেবিলের দিকে মুখ করে বসেছে বাবা, কাজেই কিছুই হাত দেওয়ার সাহস হলো না আলমানজোর। পুরু করে কাটা পনিরের টুকরো রয়েছে বড় একটা প্লেটের উপর, আরেক প্লেটে রয়েছে থকথকে কম্পমান হেড চিজ। কাচের ডিশে রয়েছে জ্যাম, জেলি, বড় এক জগ ভর্তি দুধ। একটা পাত্রে ধোয়া উঠছে শিমের সেদ্ধ করা বিচি দিয়ে। কোরমার মতো করে রান্না করা মাংস থেকে উপরে ছড়ানো রয়েছে বিস্কিটের গুঁড়ো। সব এখনো আসেনি টেবিলে। যা এসেছে তাই দেখেই পেটের ভিতর ডিগবাজি দিচ্ছে নাড়ি ভুড়ি। ঢোক গিলে ধীর পায়ে সরে গেল আলমানজো ওখান থেকে। এতিমের মতন ঘোরাঘুরি করছে ও বিশাল খাবার ঘরে। এমন সময় চোখ পড়ল মার উপর। মস্ত এক কাঠের ট্রেতে করে ভাজা মাংস নিয়ে ঢুকছে। কিছুটা খাটো আর মোটাসোটা হলেও মা দেখতে ভালো। নীল চোখ, বাদামি চুল আর মানানসই জামা কাপড়ে চমৎকার লাগে। ট্রেটা টেবিলে নামিয়ে রেখে সব ঠিকঠাক আছে কিনা এক নজর দেখে নিল মা। তারপর কোমরে জড়ানো অ্যাপ্রনটা খুলে রেখে অপেক্ষায় থাকলো কখন বাবার কথা শেষ হয়। ভাজা মাংসের গন্ধটা নাকে যেতেই চনমন করে উঠল আলমানজোর মন প্রাণ। ইচ্ছে হলো ছুটে গিয়ে একটা টুকরো তুলে কামড় বসায়। জেমস, এসো, খাবার দেওয়া হয়েছে। সামান্য একটু বিরতি পেয়ে বলে ফেলল মা। হ্যাঁ, এই যে আসছি, বলে উঠে দাঁড়ালো বাবা। সবাই নিজ নিজ জায়গায় বসলো। বাবা এক মাথায়, মা আরেক মাথায়। সবাই মাথা নিচু করে থাকলো। বাবা সবার হয়ে ধন্যবাদ দিল ঈশ্বরকে। অনুরোধ করলো যেন খাবারগুলোর উপর তিনি তার আশীর্বাদ বর্ষণ করেন। এরপর কয়েক সেকেন্ডের বিরতি। বাবা একটা ন্যাপকিন খুলে গলার কাছে গুজে নিয়ে প্লেটে খাবার তুলতে শুরু করলো। প্রথমে মিস্টার কস্টের প্লেটে, তারপর মায়ের, তারপর রয়্যাল, ইলাইজা জেন ও অ্যালিসের প্লেটে ভর্তি করে আলমানজোর প্লেটের দিকে হাত বাড়ালো। থ্যাংক ইউ, বলল আলমানজো ভরা প্লেট পেয়ে। ছোটদের এর বেশি কথা বলবার নিয়ম নেই। বাবা, মা আর মিস্টার কর্স কথা বলবে, ছেলেমেয়েরা শুধু শুনবে। বড়রা কেউ প্রশ্ন করলে সংক্ষেপে জবাব দিবে। প্রথমে সেদ্ধ শিমের বিচি আর মাংস খেলো আলমানজো। লবণ দেওয়া মাংস মাখনের মতো গলে যাচ্ছে মুখের ভিতর। তারপর সেদ্ধ আলু বাদামি গ্রেভিতে চুবিয়ে খেলো। তারপর খেলো ভাজা মাংস, সঙ্গে পুরো মাখন দেওয়া পাউরুটি। তারপর প্রথমে একটা শালগম ভর্তা, পরে একটা হালকা সেদ্ধ করা মিষ্টি কুমড়োর পাহাড় ধ্বংস করলো। এবার বড় করে একটা শ্বাস ছেড়ে ন্যাপকিনটা আরেকটু ভালো করে গুজে নিল নেক ব্যান্ডের ভিতর। তারপর ঝাঁপিয়ে পড়ল স্ট্রবেরি জ্যাম আর আঙ্গুরের জেলির উপর। এরপর তরমুজের খোসা দিয়ে তৈরি মশলাদার আচার চেটে নিল কিছুক্ষণ। পেটের ভিতরটা বেশ আরাম বোধ হচ্ছে। সবশেষে ধীরে সুস্থে বড় এক টুকরো কুমড়োর মোরব্বার দিকে মন দিল। রয়্যাল বলল, হার্ডিসকেবলের ছেলেরা নাকি আজ স্কুলে এসেছে? মিস্টার কর্সের দিকে ফিরে বলল বাবা। হ্যাঁ, খুব সংক্ষেপে জবাব দিলেন মিস্টার কর্স। কারণ আলমানজোর মতো তিনিও ব্যস্ত এখন। শুনলাম ওরা বলে বেড়াচ্ছে আপনাকেই শিক্ষা দেবে। মনে হচ্ছে চেষ্টার ত্রুটি করবে না।
তস্তারিতে ঠেলে দিয়ে চুমুক দিচ্ছে বাবা। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দুজন টিচারকে খেদিয়েছে ওরা। গত বছর জোহান লেনকে এমনই জখম করেছিল, বেচারা শেষকালে মারাই গেল। জানি আমি, বললেন মিস্টার কর্স। জোহান লেন আর আমি একই সঙ্গে লেখাপড়া করেছি, সেই স্কুল থেকে। ও আমার বন্ধু ছিল। আর কিছু বলল না বাবা। সাপার শেষ করে মেকোসিনে চর্বি মাখাতে বসলো আলমাঞ্জো চুলোর ধারে। এটা ওর রোজকার কাজ। চুলোর উপর ধরে গরম করে নিয়ে শক্ত চর্বির দলা ঘষলে গলা চর্বি লেগে যায় চামড়ার উপর। তারপর হাতের তালু দিয়ে ঘষে মিশিয়ে দেওয়া। এর ফলে নরম থাকবে চামড়া, শুকনো থাকবে পা। রয়্যালও বসে গেছে ওর বুট নিয়ে, চর্বি মাখাচ্ছে ঘষে ঘষে। আলমাঞ্জো ছোট বলে বুট পায়নি, মোকাসিন পরতে হয় ওকে। মেয়েদের নিয়ে ডিশগুলো ধুয়ে মেজে রান্নাঘর ও ভাড়ার ঘর ঝাড়ু দিচ্ছে মা। বাবা তলকুঠুরিতে গিয়ে আলু আর গাজর কেটে তৈরি রাখছে গরুগুলোর আগামী কালকের খাবার। কাজ শেষ করে সিঁড়ি বেয়ে উঠে এলো বাবা। জগে করে মিষ্টি সাইডার, আপেলের রস আর ঝুড়িতে করে আপেল এনেছে সবার জন্য। রয়্যাল এক বাটি পপকর্ন নিয়ে এলো কর্ন পোপারে সেঁকবে বলে। রান্নাঘরের চুলো নিভিয়ে দিয়েছে মা ছাই দিয়ে। সবাই বেরিয়ে যেতে নিভিয়ে দিল মোমবাতিগুলো। খাবার ঘরের দেয়ালে বসানো বড় স্টোভের ধারে গিয়ে বসলো এবার সবাই। স্টোভের ওধারটা রয়েছে বৈঠকখানা। ওখানে মেহমানদের বসানো হয়। ছেলে মেয়েদের বিনা কারণে ঢোকা নিষেধ। একটা স্টোভ দিয়েই খাবার ঘর আর বৈঠকখানা গরম হয়। চিমনির মাধ্যমে উপরতলার বেডরুমগুলোও গরম থাকে। স্টোভের উপর দিকটা চুলোরও কাজ দেয়। লোহার ঢাকনি সরিয়ে এখানেই পপকর্ন সেঁকছে রয়্যাল। তারের পোপারের উপর শুয়ে আছে সাদা দানাগুলো। হঠাৎ একটা দানা ফুটলো, তারপর আরেকটা, তারপর তিন চারটে একসঙ্গে। তারপরেই একসঙ্গে শত শত দানা বিস্ফোরিত হলো। বিরাট ডিশপ্যানটা যখন ভর্তি হয়ে গেল পপকর্নে, অ্যালিস ওর মধ্যে গলানো মাখন ছড়ালো। তারপর খানিকটা লবণ দিয়ে নাড়লো আচ্ছা মতো। দারুণ গন্ধ ছাড়ছে এখন পপকর্ন থেকে। যার যত খুশি খাও। রকিং চেয়ারে বসে দোল খাচ্ছে আর উল বুনছে মা। বাবা ভাঙ্গা কাচের টুকরো দিয়ে যত্নের সঙ্গে চেঁচে মসৃণ করছে একটা নতুন কুঠারের হাতল। পাইনের ডাল কুঁদে একটা শেকল বানাচ্ছে রয়্যাল। অ্যালিস এমব্রয়ডারি করছে। খানিক পরপরই সবার হাতে যাচ্ছে ডিশপ্যানের দিকে। এক মুঠ পপকর্ন মুখে ফেলে বার কয়েক চিবনের পর আপেলে একটা কামড়, তারপর আবার পপকর্ন, সঙ্গে এক ঢোক সাইডার। সামনে চলেছে হাত মুখ। ইলাইজা জেন শুধু জোরে জোরে খবর পড়ছে নিউ ইয়র্ক সাপ্তাহিক পত্রিকা থেকে। স্টোভের ধারে ফুড স্টলে বসে খাচ্ছে আর ভাবছে আলমাঞ্জো। দুধ দিয়ে কানায় কানায় ভরা একটা গ্লাসের মধ্যে একই সমান আর এক গ্লাস ভর্তি পপকর্ন যদি একটা একটা করে ছাড়া যায়, সমস্ত পপকর্ন ঢুকে যাবে দুধের গ্লাসে, কিন্তু এক ফোঁটা দুধও উপচে পড়বে না বাইরে। আর কিছু দিয়েই এটা সম্ভব নয়। রুটি দিয়ে তো একেবারেই না। কিন্তু কি করে হয় এটা? ভাবতে ভাবতে দুধে পপকর্ন দিয়ে খাওয়ার ইচ্ছে জাগলো মনে, কিন্তু পেট ভরা। ওদিক থেকে তেমন কোনো তাগিদ এলো না। তাছাড়া এখন দুধের বাটি নড়াচড়া করাটা পছন্দ করবে না মা। সবে স্বর পড়তে শুরু করেছে। এখন দুধ নাড়লে পুরু হবে না স্বর। কাজেই এক কামড় সরস আপেল, এক মুঠ পপকর্ন, তারপর এক ঢোক সাইডার, এভাবেই চালিয়ে গেল ও রাত ৯টা পর্যন্ত। ঘড়িতে ৯টা বাজতেই শুতে যাবে বলে উঠে পড়ল ওরা। চেইন সরিয়ে রাখল রয়্যাল। অ্যালিস রেখে দিল এমব্রয়ডারির সুতো। উলের বলে কাটা দুটো গেঁথে রাখল মা। বাবা চাবি দিল ঘড়িতে। তারপর স্টোভে আর একটা কাঠ চাপিয়ে বন্ধ করে দিল ড্যাম্পার। খুব শীত পড়েছে, বললেন মিস্টার কর্স। শূন্যের নিচে 40 ডিগ্রি, জবাবে বলল বাবা। আরো শীত পড়বে ভোরে। একটা মোম জ্বেলে নিল রয়্যাল। ঘুম ঘুম চোখে তাকে অনুসরণ করে সিঁড়িঘরের দরজার দিকে চলল আলমাঞ্জো।
কিন্তু সিঁড়িতে পা দিতেই তীব্র ঠান্ডায় পুরো খুলে গেল চোখ। দৌড়ে উঠে গেল সিঁড়ি বেয়ে। অসম্ভব ঠান্ডা হয়ে আছে বেডরুম। কোনো মতে বোতাম খুলে কাপড় ছেড়ে উলের নাইট শার্ট আর ক্যাপ পরেই ঝাঁপিয়ে পড়ল বিছানায়। ঘুমের আগে হাঁটু গেড়ে প্রার্থনা করা নিয়ম, কিন্তু শীতের জ্বালায় ওসবের ধার দিয়েও গেল না ও। নাকের ডগায় ব্যথা, দুপাটির দাঁত মারপিট শুরু করে দিয়েছে নিজেদের মধ্যে। আওয়াজ হচ্ছে খটখট। রাজহাঁসের পালক দিয়ে তৈরি বিছানায় দুই কম্বলের মাঝে ঢুকে নাক পর্যন্ত ঢেকে ফেলল ও ঝটপট। ঘুম যখন ভাঙল নিচের বড় ঘড়িটায়, তখন রাত 12টার ঘন্টা পড়ছে। চারদিকে নিবিড় অন্ধকার। আওয়াজ পেল সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে কেউ। রান্নাঘরের দরজাটা খুলল, তারপর বন্ধ হলো। ও জানে বাবা যাচ্ছে গোলাবাড়িতে। এত বিরাট গোলাঘরেও সব পশুর জায়গা হয়নি। গোটা 25 গরুকে শুতে হয় গোলা প্রাঙ্গণের একটা খোলা শেডে। সারা রাত একভাবে শুয়ে থাকলে ঘুমের মধ্যেই জমে যাবে। তাই এই চরম ঠান্ডাতেও গরম বিছানা ছেড়ে মাঝরাতে উঠে হেইহেট করে ওদের জাগায় বাবা। চাবুকের আওয়াজ তুলে প্রাঙ্গণের ভিতর এদিক ওদিক দৌড় করায়। আবার যখন চোখ মেলল, আলমান্জো দেখল মোমের কাপা আলোয় কাপড় পরছে রয়্যাল। ওর নিঃশ্বাস নাক থেকে বেরিয়েই বাষ্প হয়ে যাচ্ছে। চোখের পলক ফেলতে না ফেলতেই অদৃশ্য হয়ে গেল রয়্যাল। মোমবাতিটাও গায়েব। নিচে সিঁড়ির গোড়া থেকে হাঁক ছাড়ছে মা। কি হলো আলমান্জো, উঠছো না কেন? 5টা বাজে। কাঁপতে কাঁপতে জামা পরে নিল আলমান্জো। দৌড়ে নেমে গিয়ে দাঁড়ালো রান্নাঘরের স্টোভের পাশে। ব্যস্ত হাতে বোতাম লাগাচ্ছে এখনো। বাবা রয়্যাল গোলাবাড়িতে চলে গেছে। দুধের বালতিগুলো নিয়ে ছুটল সে। এখনো গাঢ় অন্ধকার। উজ্জ্বল তারাগুলো তেমনই জ্বলছে আকাশে। প্রাত্যহিক কাজগুলো সেরে বাবা আর রয়্যালের সঙ্গে ও যখন রান্নাঘরে ফিরে এলো, নাস্তা তখন প্রায় তৈরি। আহ, কি অপূর্ব সুগন্ধ! প্যানকেক ভাজছে মা। চুলোর পাশে রাখা বড় একটা প্লেটে উঁচু হয়ে থাকা বাদামি সসেজ থেকে রস গড়াচ্ছে। হাত মুখ ধুয়ে চুল আঁচড়ে নিল আলমান্সো। দুধ জাল দেওয়া সেরে মা আসতেই বসে পড়ল ওরা নাস্তার জন্য। ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করে খাওয়া শুরু করলো সবাই। জই রান্না করা হয়েছে। প্রচুর দুধের সর আর চিনি মিশিয়ে খাও যার যত খুশি। এরপর রয়েছে ভাজা আলু, সোনালি বাকহুইটের পিঠে, সসেজ, মাখন, ম্যাপল সিরাপ, জ্যাম, জেলি, ডোনাট। আলমাজোর সবচেয়ে বেশি পছন্দ পুরু রসালো মুড়মুড়ে মশলাদার আপেলের পাই। তাই দুইবারে অনেকটা করে নিয়ে খেলো। তারপর কানের উপর এয়ার মাফ এঁটে মাফলার দিয়ে নাক ঢাকে। দস্তানা পরা হাতে টিফিন বাটি নিয়ে রওনা হলো লম্বা রাস্তা ধরে স্কুলের পথে। আজ স্কুলে যাওয়ার বিন্দু মাত্র আগ্রহ বোধ করছে না আলমানজো। কারণ বড় ছেলেরা যখন মিস্টার কর্সকে ধরে মারবে, সেই দৃশ্য ও দেখতে চায় না। কিন্তু স্কুলে না গিয়েও তো উপায় নেই। বয়স হয়ে গেছে অনেক। 9 বছর। প্রত্যেক দিন ঠিক দুপুরবেলা হার্ড স্ক্রাবল হিল থেকে নেমে আসে কাঠ বোঝাই ববস্লেড। ছেলেরা ছুটে গিয়ে নিজেদের স্লেড বাঁধে ওগুলোর রানারের সঙ্গে। তারপর ঘোড়ার টানে হরহর করে চলে যায় স্কুলের পাশ দিয়ে। বেশিরভাগ ছেলে কিছু দূর গিয়েই ফিরে এলো আজ, জানালায় টোকা পড়বার আগেই। শুধু বিগ বিল রিচি আর তার দোস্তরা মিস্টার কর্সের সতর্কবাণীর পরোয়া করল না। আজও ফিরল দেরি করে। শুধু তাই নয়, ঠোঁটে টিটকারির হাসি নিয়ে আর চোখে তাকালো তার দিকে। তারপর দুই সারির ডেস্কগুলোর গায়ে কোমরের ধাক্কা দিয়ে সবার মনোযোগে বিঘ্ন ঘটিয়ে নিজেদের সিটে গিয়ে বসলো। নিজেদের মধ্যে হাসাহাসি করছে, কথা বলছে নিচু গলায়। ওরা সিটে গিয়ে না বসা পর্যন্ত চুপ করে তাকিয়ে থাকলেন মিস্টার কর্স। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, আর একবার এরকম হলে শাস্তি দেব। আগামীকাল কি হবে বুঝতে বাকি থাকলো না কারও আর। সেদিন বাড়ি ফিরে রয়্যাল আর আলমানজো সব বলল বাবাকে। আলমানজো বলল,
এটা একেবারেই অসম লড়াই বাবা। ওদের একজনের সঙ্গেও তো পারবেন না উনি। প্রত্যেকেই ওরা ওর চেয়ে লম্বা, চওড়া, জোরও বেশি। সবাই মিলে ঝাঁপিয়ে পড়লে বেচারা মিস্টার স্কটসের কি অবস্থা হবে? ইস! আমি যদি বড় হতাম, অন্তত যদি ওদের সমান হতে পারতাম, তাহলে ওদের বিরুদ্ধে দাঁড়াতাম। আলমানজোর আক্ষেপ শুনে সস্নেহ দৃষ্টিতে তাকিয়ে থাকলো বাবা ওর দিকে। তারপর বলল, শোনো বাব, স্কুলে পড়ানোর জন্যে ভাড়া করা হয়েছে মিস্টার কর্সকে। স্কুলের ট্রাস্টিরা সব কথা খুলে বলেছেন ওকে। জেনে বুঝেই কাজটা নিয়েছেন উনি। পরিস্থিতি কিভাবে সামাল দেবেন সেটা সম্পূর্ণই তার নিজস্ব ব্যাপার, তোমাদের নয়। কিন্তু হয়তো মেরেই ফেলবে ওরা ওকে। প্রায় ফুঁপিয়ে উঠল আলমান্জো। সেটা তার ব্যাপার, বলল বাবা। যখন মানুষ কোনো কাজ হাতে নেয়, সেটা ঠিকভাবে সম্পন্ন করা দায়িত্ব তার নিজের। কর্সকে যতটুকু চিনেছি, তার কাজে আর কেউ বাগড়া দিলে খুশি হবেন বলে মনে হয় না। তার কাজ তাকেই করতে দাও। বাবার কথায় সন্তুষ্ট হতে পারল না আলমান্জো। বলল, মারা যাবেন বেচারা। এটা বড় অন্যায় হচ্ছে। ৫ জনের সঙ্গে একা উনি পারবেন কি করে? অত ঘাবড়িও না, বলল বাবা। কি হবে তা কে জানে। হয়তো আশ্চর্য কিছুও ঘটতে পারে। বলেই তারা লাগালো, এবার এসো, হাত লাগাও। এই কাজগুলো তো আর সারা রাত ফেলে রাখা যায় না। আর কথা চলে না। চুপচাপ কাজে লেগে পড়ল আলমান্জো। পরদিন সকালে ক্লাসে বই হাতে ধরে বসে থাকলো ও, কিন্তু এক ফোঁটা মন দিতে পারল না পড়ায়। কি ঘটতে চলেছে ভেবে ছোট্ট বুকটা কাঁপছে ওর। ওর পড়া যখন ধরা হলো, কিচ্ছু উত্তর দিতে পারল না আলমান্জো। কাজেই শাস্তি হিসেবে বিরতির সময়টা মেয়েদের সঙ্গে বসে পড়া তৈরি করতে হলো ওকে। কিন্তু মনটা বই থেকে সরে যাচ্ছে বারবার। মনে হচ্ছে, আহা, যদি বিল রিচির সমান বড় হয়ে যেতে পারত কোনো জাদু মন্ত্রের বলে। দুপুরে খেলতে বেরিয়ে বিলের বাবা মিস্টার রিচিকে দেখতে পেল ও। পাহাড় থেকে কাঠ বোঝাই ববস্লেড নিয়ে নেমে আসছেন। ছেলেরা সবাই দাঁড়িয়ে গেল যে যেখানে আছে। দেখছে মিস্টার রিচিকে। বিশাল দৈত্যের মতো চেহারা, তেমনি কর্কশ, উঁচু কণ্ঠস্বর, উচ্চ কণ্ঠ হাসি। বিলকে নিয়ে তার গর্বের সীমা নেই। তার ধারণা, স্কুল টিচারদের মারধর করে, স্কুল ভাঙচুর করে বিরাট বীরত্বেরই পরিচয় দিচ্ছে তার ছেলে। মিস্টার রিচির ববস্লেডে নিজের স্লেড বাঁধবার জন্য কেউ ছুটে গেল না। তবে বিল রিচি আর তার স্যাঙ্গাতরা উঠে বসল কাঠের বোঝার উপর। উঁচু গলায় কথা বলতে বলতে বাঘ ঘুরে দৃষ্টির বাইরে চলে গেল। আর সব ছেলেরা ভুলে গেছে খেলার কথা। নিচু কণ্ঠে আলোচনা করছে আজ কি ঘটবে তাই নিয়ে। জানালায় টোকা পড়তেই ধীর পায়ে শান্তশিষ্ট হয়ে ঢুকল সবাই ক্লাসরুমে। কিন্তু পড়া পারল না কেউ। ছোট থেকে বড় সবাইকে পড়া ধরলেন মিস্টার কর্স। প্রত্যেকে উঠে দাঁড়িয়ে জুতোর আগা দিয়ে মেঝে খুঁড়ল, কিন্তু জবাব দিতে পারল না কেউ। কাউকে কোনো শাস্তি দিলেন না মিস্টার কর্স। মৃদু হেসে বললেন, ঠিক আছে, বাড়ি থেকে তৈরি হয়ে এসো। এই পড়াই ধরবো আগামীকাল। সবাই জানে আগামীকাল পড়া ধরতে পারবেন না মিস্টার কর্স। এই শান্ত নরম ভদ্রলোকটিকে ভালো লেগে গিয়েছিল সবার। প্রথমে একটা বাচ্চা মেয়ে কেঁদে উঠল। তারপরেই কয়েকটা মাথা নেমে গেল ডেস্কের উপর। কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। সিধে হয়ে বসে একদৃষ্টে বইয়ের দিকে তাকিয়ে থাকলো আলমান্জো। বেশ অনেকক্ষণ পর ওকে ডেস্কের ধারে রাখলেন মিস্টার কর্স। পড়া ধরলেন। সব জানা আছে আলমানজোর, কিন্তু গলার কাছে কি যেন আটকে আছে বলে মনে হলো। একটা শব্দ বের হলো না মুখ দিয়ে। বোকার মতো বইয়ের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকলো ও। হাসি মুখে চুপচাপ অপেক্ষা করছে মিস্টার কর্স। এমনই সময়ে শোনা গেল উঁচু গলায় বেপরোয়া ভঙ্গিতে কথা বলতে বলতে আসছে বড় ছেলেরা। উঠে দাঁড়ালেন মিস্টার কর্স। আলতোভাবে হাত রাখলেন আলমানজোর কাঁধে। ওকে ঘুরিয়ে দিয়ে মৃদু কণ্ঠে বললেন,
নিজের সিটে গিয়ে লক্ষ্মী ছেলের মতো চুপ করে বসো আলমানজো। স্থির হয়ে গেছে ঘরের সবাই। প্রত্যেকে অপেক্ষা করছে। দরাম করে বাইরের দরজা খুলে হৈ হৈ করে ঢুকলো ওরা। নিজেদের মধ্যে ঠাট্টা মশকরা করতে করতে এগিয়ে আসছে। ধাক্কা দিয়ে ক্লাসরুমের দরজা খুলল বিগ উইল রিচি। বাকি চারজন রয়েছে ওর পেছনে। ওদের দিকে চাইলেন মিস্টার কর্স, কিন্তু কিছু বললেন না। ওর মুখের উপর হেসে উঠল বিল রিচি, তাও কোনো কথা বললেন না। পেছনের ছেলেরা ঠেলাঠেলি করছে রিচিকে। বিদ্রূপের হাসি ঠোঁটে নিয়ে চেয়ে রয়েছে ও মিস্টার কর্সের চোখের দিকে। আশা করছে এখন কিছু বলুক টিচার, অমনি মার শুরু করবে। কিন্তু কিছু বললেন না দেখে বাকি চারজনকে নিয়ে সদর্পে নিজেদের সিটে গিয়ে বসল। এতক্ষণ ডেস্কের ঢাকনিটা সামান্য উঁচু করে কথা বললেন মিস্টার কর্স। রিচি, উঠে এসো এদিকে। এক লাফে উঠে দাঁড়ালো বিগ বিল। টান দিয়ে কোটটা খুলেই হাত ছাড়ল। চলে আয় সবাই। লম্বা পা ফেলে এগিয়ে আসছে ও দুই সারি ডেস্কের মাঝ দিয়ে। ভয়ে কলচেটা শুকিয়ে গেল আলমানজোর। যা ঘটবে তাও দেখতে চায় না, কিন্তু চোখও ফেরাতে পারছে না। ডেস্ক থেকে এক পা সরে গেলেন মিস্টার কর্স। ডেস্কের ঢাকনির নিচ থেকে সাত করে বেরিয়ে এলো ওর ডান হাত। কালো একটা রেখার মতো লম্বা সরু কি যেন বেরিয়ে এসে তীক্ষ্ণ শীষের মতো আওয়াজ তুলল বাতাসে। ওটা 15 ফুট লম্বা একটা ব্ল্যাক স্নেক চাবুক। লোহা দিয়ে মোড়া ছোট্ট হ্যান্ডেলটা মিস্টার কর্সের ডান হাতে। লম্বা চাবুক উড়ে গিয়ে পেঁচিয়ে ধরল বিলের পা। হ্যাচকা টান দিলেন মিস্টার কর্স। হুমড়ি খেয়ে পড়তে গিয়েও কোনো মতে সামনে নিল বিগ বিল। বিদ্যুৎ চমকের মতো আবার পেঁচিয়ে ধরল ওকে চাবুক। আবার টান দিলেন মিস্টার কর্স। এদিকে এসো বিল রিচি। নরম গলায় কথাটা বলি আবার চাবুক চালালেন তিনি। ওকে নিজের দিকে টেনে আনছেন আর সেই সঙ্গে এক পা করে পিছিয়ে যাচ্ছেন। এই অবস্থায় মিস্টার কর্সকে ধরা বিগ বিলের পক্ষে সম্ভব নয়। সাই সাই চাবুকের আঘাত দ্রুত থেকে দ্রুতর হচ্ছে। তীব্র টানে এগিয়ে আসছে বিল। পিছিয়ে যাচ্ছেন মিস্টার কর্স। তারপর ওর চারপাশে ঘুরে ঘুরে চালাতে থাকলেন চাবুক। বিলের প্যান্ট শার্ট ছিঁড়ে ফালা ফালা হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে। হাত পা থেকে চাবুকের তীক্ষ্ণ কামড় লেগে রক্ত ঝরছে। সাই করে আসছে চাবুক। ছোবল দিয়েই সরে যাচ্ছে বিদ্যুৎ বেগে। চোখে দেখা যায় না। এগোবার চেষ্টা করল বিল। ঠিক সেই মুহূর্তে পা পেঁচিয়ে ধরা চাবুকের জোর টান দিলেন মিস্টার কর্স। দড়াম করে চিত হয়ে পড়ে গেল বিগ বিল। কেঁপে উঠল গোটা ক্লাসরুমের মেঝে। উঠে দাঁড়িয়ে গালাগালি শুরু করলো বিল অকথ্য ভাষায়। তুলে ছুঁড়ে মারবে বলে টিচারের চেয়ার তুলতে গেল। ছুটে এলো চাবুক। একটানে ঘুরিয়ে দিল ওকে। এতক্ষণে নিজের অসহায় অবস্থা টের পেল বিগ বিল রিচি। চাবুকের বিরুদ্ধে কিছুই করতে পারবে না সে। বন্ধুরাও কেউ সাহায্য করবে না। হঠাৎ বাছুরের মতো লম্বা ডাক ছেড়ে কেঁদে উঠল রিচি। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে ওর। ফোঁপাচ্ছে আর কাতর কণ্ঠে মাফ চাইছে। কিন্তু চাবুকের ছোবল থামছে না। একটু একটু করে ঝাঁকিতে ঝাঁকিতে ওকে দরজার কাছে নিয়ে এলেন মিস্টার কর্স। হুমড়ি খেয়ে বিল দরজার বাইরে গিয়ে পড়তেই দরজার বল্টু লাগিয়ে দিয়ে ফিরলেন বাকি চারজনের দিকে। এবার তুমি এসো জন। বিস্ফারিত চোখে কয়েক সেকেন্ড চেয়ে রইল জন চাবুকটার দিকে। তারপর ঘুরে পালাবার চেষ্টা করতে গেল। দ্রুত কয়েক পা এগিয়ে এলেন মিস্টার কর্স। পর মুহূর্তে ছুটে এসে জনকে জড়িয়ে ধরল চাবুকটা। এক ঝাঁকিতে কয়েক পা এগিয়ে এলো জন। প্লিজ, প্লিজ, প্লিজ টিচার, করুণ আকুতি জনের কণ্ঠে। কোনো জবাব দিলেন না মিস্টার কর্স। সাই সাই বাতাস কেটে ছুটে আসতে থাকলো ব্ল্যাক স্নেক চাবুক। জনের আর্তনাদে ভরে গেল গোটা ক্লাসরুম। হাঁপাচ্ছেন, ঘাম ঝরছে গাল বেয়ে। কিন্তু এক মুহূর্তের জন্যও থামছেন না মিস্টার কর্স।
টানতে টানতে দরজার কাছে এনে চাবুকের শেষ আঘাতে ওকে ঘর থেকে বের করে দিয়ে লাগিয়ে দিলেন দরজা। তারপর ঘুরে দাঁড়ালেন আবার। বাকি তিনজন ততক্ষণে খুলে ফেলেছে পিছনের জানালাটা। ধূপধাপ লাফিয়ে পড়ে তুষারের মধ্য দিয়ে পালালো ওরা, যে যেদিকে পারল। যত্নের সঙ্গে চাবুকটা ডেস্কের ভিতর রেখে দিলেন মিস্টার কর্স। রুমাল বের করে মুখ মুছলেন। কলারটা ঠিকঠাক করে বললেন, রয়্যাল, তুমি জানালাটা বন্ধ করে দেবে প্লিজ। রয়্যাল বন্ধ করে দিল ওটা। এবার যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে চেয়ারে বসে অঙ্ক ধরলেন মিস্টার কর্স। কেউ পারল না একটা অঙ্কও। ছুটি হতেই বাইরে বেরিয়ে সবাই খুশিতে হৈ হুল্লোড় শুরু করলো। এক বাক্যে সবাই বলল, উচিত শাস্তি হয়েছে। বড় বেড়ে গিয়েছিল রিচি আর তার দলবল। আচ্ছা মতো শায়েস্তা হয়েছে আজ মিস্টার কর্সের হাতে। রাতে খেতে বসে শুনল আলমানজো, বাবা আর মিস্টার কর্সের আলাপ। মিটিমিটি হেসে বাবা বলল, রয়্যালের কাছে শুনলাম ওই ছেলেরা নাকি আপনাকে শিক্ষা দিতে পারেনি। না, আমি বরং কিছুটা শিক্ষা দিয়ে দিয়েছি ওদের। হাসলেন মিস্টার কর্স। আপনার ব্ল্যাকস্নেক চাবুকটা সত্যি জাদু দেখিয়েছে। ধন্যবাদ। খাওয়া থামিয়ে হা করে চেয়ে রইল আলমানজো বাবার মুখের দিকে। বাবা তাহলে সবই জানতো আগে থেকেই? বিগভিল রিচি তাহলে শায়েস্তা হয়েছে বাবার ওই চাবুক দিয়েই? ওর কাছে বাবা সবসময়ই দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান লোক। আজ বুঝতে পারল, সবচেয়ে ক্ষমতাশালীও। বাবার কথা থেকে আরও জানা গেল বিল রিচি তার বাবাকে দুপুরে বলেছে আজই ওরা টিচারকে পিট্টি লাগাবে। সেই কথা বিশ্বাস করে তিনি শহরের সবাইকে জানিয়ে দিয়েছেন ছেলেদের হাতে এই নতুন টিচারটাও বেদম মার খেয়েছে আজ। ব্যাপারটা একটা কৌতুক হিসেবে নিয়েছিলেন তিনি। বাড়ি ফিরবার পথে এখানে থেমেও মজার খবরটা দিয়ে গেছেন বাবাকে। ওরা নাকি টিচারকেই শুধু পেটায়নি, ভেঙে তছনছ করে দিয়েছে স্কুলটা। বাড়ি ফিরে বিলের করুণ অবস্থা দেখে মিস্টার রিচি কেমন অবাক হবেন ভাবতে গিয়ে হেসেই ফেলল আলমানজো। এই ছিল ফার্মার বয়ের প্রথম পর্ব। আশা করি আলমানজোর খামার বাড়ির দিনগুলো আপনাদের ভালো লেগেছে। গল্প ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই সাকিব স্টোরি লাউঞ্জে সাবস্ক্রাইব করুন, যাতে পরের এপিসোড মিস না হয়। কমেন্টে জানান আলমানজোর জীবনের কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি ছুঁয়ে গেল। তাহলে দেখা হবে পরের পর্বে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।